আজকে আমরা একটি উৎসের ওপর ভিত্তি করে মীর কাসেম আলীর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগগুলো স্লাইডের মাধ্যমে একটু সহজভাবে বোঝার চেষ্টা করব। তো এই বিশ্লেষণটিতে আমরা এমন একটি উৎসের গভীরে যাব যা মীর কাসেম আলীর নির্দোষিতার দাবির ঠিক বিপরীতে গিয়ে যুদ্ধাপরাধের এক লম্বা তালিকার সামনে নিয়ে আসছে। আমরা এই উৎসের দাবিগুলো মোট 5টি ভাগে দেখব। প্রথমে তার বিতর্কিত উত্তরাধিকার, তারপর ডালিম হোটেল, এরপর কিছু সুনির্দিষ্ট অভিযোগ, বিচার ও রায় এবং সবশেষে পলাতক থেকে প্রতিষ্ঠাতা হয়ে ওঠার পর্ব। চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথম অংশে আসা যাক। উৎস অনুযায়ী 1971 সালের মুক্তিযুদ্ধে মীর কাসেম আলী আসলে কে ছিলেন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, উৎসটি এখানে একটা প্রেক্ষাপট তৈরি করার জন্য মীর কাসেম আলীকে অন্য কিছু বিতর্কিত চরিত্রের পাশে রেখে তাদের ভূমিকার সাথে একটা তুলনা টানছে। এই উৎস অনুযায়ী মীর কাসেম আলী ছিলেন আল বদর নামে একটি বাহিনীর চট্টগ্রাম ইউনিটের প্রধান। আর এই আল বদরের মূল সংগঠনটা কি ছিল? উৎস বলছে এটা ছিল ইসলামী ছাত্র সংঘ, যা আজকের ইসলামী ছাত্র শিবিরের পূর্বসূরি। আর মীর কাসেম আলী যুদ্ধের সময় এই ছাত্র সংগঠনটিরও বেশ গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এবার চলুন অভিযোগগুলোর একেবারে কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক। একটা জায়গা যার নাম ছিল ডালিম হোটেল। উৎসের মূল দাবিটা হল চট্টগ্রামের এই ডালিম হোটেলকেই নাকি মীর কাসেম আলীর নির্দেশে আটক, নির্যাতন আর হত্যার একটা প্রধান কেন্দ্রে পরিণত করা হয়েছিল। এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। উৎস দাবি করছে তাকে তখন বাঙালি খান বা কসাই কাসেমের মতো নামে ডাকা হতো, মানে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্টের নামের সাথে মিলিয়ে একটা ভয়ঙ্কর তুলনা আর কি। এরপর উৎসটি এই ডালিম হোটেলকে ঘিরে বেশ কয়েকটা সুনির্দিষ্ট অভিযোগের কথা বলছে। চলুন সেগুলো একটু দেখি। এই যে নামগুলো দেখছেন, জসিম থেকে শুরু করে রঞ্জিত আর টুন্টু পর্যন্ত, উৎসটির দাবি অনুযায়ী এদের সবার মৃত্যুর পেছনে মীর কাসেম আলীর আদেশ বা সরাসরি ভূমিকা ছিল। আর অভিযোগগুলো কিন্তু শুধু হোটেলের ভেতরেই থেমে থাকেনি। যেমন ধরুন, চট্টগ্রামের হাজারি লেনে প্রায় 200-300 বাড়িতে আগুন লাগানোর অভিযোগও ছিল। আর উৎস বলছে এই অভিযোগটা নাকি আদালতেও প্রমাণিত হয়েছিল। ডালিম হোটেলের ভেতরের পরিস্থিতিটা ঠিক কতটা ভয়াবহ ছিল তার একটা আঁচ পাওয়া যায় এই তথ্য থেকে। উৎস অনুযায়ী 1971-এর 16ই ডিসেম্বর, মানে বিজয়ের দিনে, মুক্তিযোদ্ধারা সেখান থেকে প্রায় 150 জন বন্দীকে উদ্ধার করেছিলেন। তো এত সব অভিযোগ যখন ট্রাইব্যুনালে গেল, তখন তার ফলাফলটা কি দাঁড়ালো? এই চার্টটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। মোট 14টা অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে 10টাই নাকি প্রমাণিত হয়। উৎস এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলতে চাইছে যে এই বিচার কিন্তু তাড়াহুড়ো করে হয়নি। প্রায় 4 বছর ধরে পুরো প্রক্রিয়াটা চলেছিল। তো শেষ পর্যন্ত যা দাঁড়ালো তা হলো, এই যে 10টা অভিযোগ প্রমাণিত হলো, তার ভিত্তিতেই আদালত মীর কাসেম আলীকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেয়। কিন্তু উৎসের গল্পটা শুধু 1971-এই শেষ হচ্ছে না। এরপর, মানে যুদ্ধ পরবর্তী বছরগুলোতে কি হয়েছিল সেটাও এখানে বলা হয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম। প্রথমে স্বাধীনতার পর তিনি সৌদি আরবে পালিয়ে যান। তারপর 75-এ পট পরিবর্তনের পর দেশে ফিরে আসেন এবং ফিরে এসে 77 সালে আগের সেই ছাত্র সংগঠনটাকেই ইসলামী ছাত্র শিবির নামে নতুন করে প্রতিষ্ঠা করেন। মানে একজন পলাতক থেকে সরাসরি একজন প্রভাবশালী সংগঠক। আর সবশেষে উৎস তার প্রভাব বোঝাতে আরও একটা তথ্য দিচ্ছে। সেটা হলো নয়া দিগন্ত পত্রিকা আর দিগন্ত টিভির মতো গণমাধ্যমের মালিকানাও নাকি তার হাতেই ছিল। উৎস তার আলোচনা শেষ করছে একটা বেশ শ্লেষাত্মক মন্তব্য দিয়ে। এই মীর কাসেম সেই মীর কাসেম নয়। এই কথাটা বলে তারা আসলে বোঝাতে চাইছে যে কিভাবে ঐতিহাসিক অপরাধকে অস্বীকার করার একটা চেষ্টা চলে। এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? যখন একজন ব্যক্তিকে নিয়ে এত রকম ভিন্ন ভিন্ন মত থাকে, তখন ইতিহাসটা আসলে কিভাবে লেখা হয়, কিভাবে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়।